প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা এক বিস্ময় সারা পৃথিবীতে ব্যাপী যে মারণ রোগ, মারণ ব্যাধি করোনার আক্রান্ত আজকে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে তোমরা গৃহবন্দী, কিন্তু তার মধ্য থেকেও তোমাদের পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। তার জন্য আমার প্রথম কতগুলো কথা, যেগুলো করোনা বিধি মেনটেন করে চলার, সেগুলো হচ্ছে দূরত্ব অবশ্যই মেনটেন করে চলবে। বাড়িতে গৃহবন্দী অবস্থায় একঘেয়েমি লাগবে, কিন্তু ফল এবং জল কন্টিনিউ খাওয়ার চেষ্টা করবেন নিয়মিত এবং সময় মতো। আর তার সাথে সাথে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, কারণ তোমরা আমাদের ভবিষ্যৎ। তোমাদেরকে নিয়েই কিন্তু এ জগৎ, এই বিজ্ঞান, কিভাবে আগামী দিনে আমরা এই বিপর্যয়ের হাত থেকে রক্ষা পাবো, সব কিছু কিন্তু দিশা তোমাদের কাছ থেকে আমরা পেতে পারি। যাই হোক, আগামী 2021 সালে তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে। সেই মাধ্যমিক যারা পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে এবং RCBS যারা আমাকে এই জায়গায় আজকে এই বক্তব্য রাখার জন্য, এই টিচিংটা রাখার জন্য আমাকে যারা দিয়েছেন, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি তোমাদের উদ্দেশ্যে দু চারটি কথা বলছি। মূল ব্যাপার ইতিহাস। আজকের বিষয় হচ্ছে ইতিহাস। আমি ইতিহাসের শিক্ষক। আমার বিদ্যালয় চংরাচক জগদীশ বিদ্যাপীঠ, ময়না, পূর্ব মেদিনীপুর। তো হিস্ট্রি, হিজ স্টোরি, হিজ মানে তাহার, স্টোরি মানে গল্প, মানে তাহার গল্প, মানে এখানে তাহার মানে ম্যান। এই মানুষের গল্প দিয়েই কিন্তু আজকে আমাদের বিষয়ের সূচনা। তো তোমাদের 2021 সালে যে তোমরা যে বিষয়টি নিয়ে এই ইতিহাস, প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে এই সাবজেক্টটাও কিন্তু বেশি নাম্বার না পেলে টোটাল একটা তোমাদের এভারেজ নাম্বার কিন্তু ভালো আসবে না। তখন সব কিছু একটা গড় টোটাল নাম্বারটা যদি বেশি পেতে পারো সব সাবজেক্টে, তাহলে কিন্তু একটা ভালো নাম্বার তোমরা পেতে পারবে টোটাল সাবজেক্ট, সব সাবজেক্ট মিলে। সেদিক থেকে বলতে গেলে ইতিহাসেও কিন্তু বর্তমানে পিছিয়ে নেই। তোমাদের সিলেবাসে অলরেডি করোনার জন্য সরকার তোমাদের সিলেবাসকে, মধ্যশিক্ষা পর্ষদ তোমাদের সিলেবাসকে 30% কাট আউট করে দিয়েছে এবং 5টা অধ্যায়ের মধ্যে তোমাদের পরীক্ষা হবে। সেই 5টি অধ্যায়ের যে সিলেবাস, তাতে আমি তোমাদের কিভাবে কোনটার কোন রকমের প্রশ্ন আসবে, হ্যাঁ, কোন অধ্যায় থেকে কি পরিমাণে প্রশ্ন আসবে, কোন প্রশ্ন আসতে পারে, বা কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ, বা কত নম্বরের প্রশ্ন আসবে, সেগুলো নিয়ে আজকে সংক্ষিপ্তভাবে আমি একটু আলোচনা করব। প্রথম তোমাদের বলি যে আমি একটু 2021 সালে চ্যাপ্টার ওয়াইজ যে পরীক্ষাটা হবে, কোন চ্যাপ্টারে কত নাম্বার থাকবে আমরা সেটা একটু আলোচনা করি। চ্যাপ্টার 1, ফার্স্ট চ্যাপ্টারে থাকছে MCQ প্রশ্ন। MCQ প্রশ্ন থাকছে 1 গুণিতক 4 সমান 4টা থাকছে। SAQ প্রশ্ন থাকছে 1 গুণিতক 4 সমান 4 মার্কসের থাকছে। তার সাথে সাথে শর্ট প্রশ্ন, মানে 2 নম্বরের প্রশ্ন, শর্ট প্রশ্ন থাকছে 2 গুণিতক 2 সমান 4। এই শর্ট প্রশ্ন থাকছে 4 নম্বরে, কিন্তু এখানে মার্কস 4 বা মার্কস 8, এই দুটো কিন্তু কোনো রকম থাকছে না। তাহলে ফার্স্ট চ্যাপ্টারে আমরা কি দেখলাম? 1 নম্বরের প্রশ্ন আসছে, MCQ প্রশ্ন 4টা, আর SAQ প্রশ্ন 4টা, শর্ট প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন 2টো, এবং 4 নম্বরে কোনো প্রশ্ন থাকছে না, 8 নম্বরে কোনো প্রশ্ন থাকছে না। এটা আমরা দেখলাম চ্যাপ্টার 1-এ। এবারে চ্যাপ্টার 2, সেকেন্ড চ্যাপ্টারে আমরা দেখি, এখানেও একই 4, 1 গুণিত 4, এখানে 2 নম্বরের প্রশ্ন থাকছে 2 গুণিতক 4, 2 গুণিতক 4 সমান 8, এটা বড় শিল্পী। আর 4 নম্বরের প্রশ্ন থাকছে এটা এবং আরেকটা, থার্ড চ্যাপ্টার, এই দুটো মিলেই থাকবে 4 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, 4 গুণিতক 4 সমান 16, সেখানে 4 গুণিতক 4 সমান 16, এটা থাকবে। থার্ড চ্যাপ্টারেও একই
আমি পরে আবার বুঝিয়ে দেবো। 1 গুণিতক 4 সমান 4, 1 গুণিতক 4 সমান 4, 2 গুণিতক 2, 2 ইন্টু 2 সমান 4। এই দুটো মিলে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় মিলে 4 নম্বরের টিকা থাকবে, সেটা হচ্ছে 16 নাম্বার। ঠিক আছে। আর 4th চ্যাপ্টারে একই, 4th চ্যাপ্টারে 1 গুণিতক 4 সমান 4, 1 গুণিতক 4 সমান 4, 2 গুণিতক 2 সমান 4। এখানে সরি 8। আর 5th চ্যাপ্টারে বলে দিই 1 গুণিতক 4 সমান 4, 1 গুণিতক 4 সমান 4, 2 গুণিতক 2 সমান 4। ঠিক আছে। 2 গুণিতক 4 সমান 8, এটা 8 হবে, 8। এখান থেকেও 4 নম্বরের প্রশ্ন থাকবে, 4 গুণিতক 4 সমান 16। এবারে এই 4টা নিয়ে, মানে এটা বাদ, এই 4টা 2nd, 3rd, 4th, 5th এই 4টা নিয়ে 8 নম্বরের প্রশ্ন থাকবে, গুণিতক 3 24। মানে একটাই প্রশ্ন থাকবে, সরি এখানে থাকবে একটাই প্রশ্ন, গুণিতক 3টা থাকবে, মানে 1 নম্বরের প্রশ্ন মানে 3টা থাকছে। আমি 24 লিখে রাখতেছি 24, কিন্তু প্রশ্ন লিখতে হবে তোমাকে একটাই। ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের নাম্বারটা হচ্ছে, অর্থাৎ আমি তোমাদের একটু প্রথম থেকেই বলি, ফার্স্ট এমসিকিউ 4টা থাকছে, এসএকিউ থাকছে 4টা ফার্স্ট চ্যাপ্টারে, শর্ট প্রশ্ন 2 নম্বরের প্রশ্ন থাকছে 2টো, 2 দুগুণে 4। আর এখানে 4 মার্কসের মানে টিকা কোনো থাকছে না, এখানে 8 নম্বরের কোনো টিকা থাকছে না। আবার ঠিক তেমনি 2nd চ্যাপ্টারে আমরা দেখছি একই, এমসিকিউ থাকছে 4টা, এসএকিউ থাকছে 4টা, 2 নম্বরের প্রশ্ন থাকছে 4টা, এখানে 8টা থাকছে, 2 নম্বরের 4 দুগুণে 8। আর এখানে 4 নম্বরের প্রশ্ন আমি তোমাদের বলে দিয়েছিলাম, 2nd এবং 3rd এই দুটো মিলে কিন্তু 4 নম্বরের প্রশ্ন আসছে, 4 গুণিতক 4 সমান 16, 4 4 16। ঠিক তেমনি 4th চ্যাপ্টারে 1 গুণিতক 4, ঠিক আছে, সমান 4, 1 ইন্টু 4 সমান 4, 2 ইন্টু 4 সমান 8। ঠিক আছে। আবার ঠিক তেমনি 5th চ্যাপ্টারে 1 ইন্টু 4 সমান 4, 1 ইন্টু 4 সমান 4, 2 ইন্টু 4 সমান 8। আর এখানে টোটাল যে এই চ্যাপ্টার দুটোর থেকে মিলে 4 গুণিতক 4 সমান 16, এটাও 4 গুণিতক 4 সমান 16, মানে 4 নম্বরের প্রশ্ন থাকছে 4টা করে, 4টা 4টা 8টা 4 নম্বরের প্রশ্ন থাকছে। আর 3 টোটাল মিলে এই যে 2nd, 3rd, 4th, 5th এই 4টা চ্যাপ্টার মিলে 3টা 8 নম্বরের প্রশ্ন থাকছে, আর 3 24। এবারে আমরা দেখলাম কিটা, আমি টোটালটা করে দিচ্ছি তাহলে, 4 4 4 4 4 4 মানে 4 5 4 20, এখানেও 5 4 20, এখানে কি হলো 4 2 6 8 4 12, 16টা প্রশ্ন থাকছে। আর এখানে 8টা প্রশ্ন থাকছে, এখানে 3টা প্রশ্ন থাকছে। ঠিক আছে। তাহলে এই যে প্রশ্নের মান, এখানে 20টা এমসিকিউ থাকছে, এমসিকিউ 20টা থাকছে, 20টার 20টা লিখতে হবে, এসএকিউ 20টা থাকছে, আর শর্ট নোট 16টা থাকছে, আর থাকছে কি আমাদের 4 নম্বরের প্রশ্ন, সেখানে 8টা থাকছে, এবং 8 নম্বরের প্রশ্ন থাকছে 3টা। কিন্তু লিখতে হবে কটা, এখানে লিখতে হবে 20টা লিখতে হবে। ঠিক আছে। এখানে 20টার মধ্যে 16টা লিখতে হবে, আর এখানে 16টার মধ্যে 11টা লিখতে হবে, আর এখানে 4 4 মানে কটা দেওয়া আছে, 4 4 8টা দেওয়া আছে, তোমাকে 8টা লিখতে হবে না, তোমাকে লিখতে হবে 6টা, 6 4 24। আর এখানে 8 গুণিতক 1 সমান 8। এই হচ্ছে টোটাল মার্কিং। তাহলে 20টার মধ্যে এমসিকিউ 20টার 20টাই লিখতে হচ্ছে, এসএকিউ 20টার মধ্যে 16টা লিখতে হচ্ছে, তার মানে 16 নাম্বার। তাহলে 20 + 16 সমান
36 নাম্বার তোমার টোটাল শর্ট প্রশ্ন, মানে 1 নাম্বারের প্রশ্ন যেখানে তুমি 100% নাম্বার পেতে পারো, সেখানে হচ্ছে 20, 6, 16 অর্থাৎ 36 নাম্বারের প্রশ্ন। আর কি 2 নাম্বার প্রশ্ন, এখানেও তুমি 100% পেতে পারো, 100% নাম্বার পেতে পারো যদি সঠিকভাবে গুছিয়ে 3-4টা লাইনে, 2-3টা থেকে 3-4টা লাইনের মধ্যে তুমি সুন্দর করে গুছিয়ে প্রাঞ্জলভাবে লিখতে পারো, তাহলে এখানেও কিন্তু তুমি 11 দুগুণে 22 নাম্বার সঠিক পেতে পারো, ম্যাক্সিমাম ক্ষেত্রে পাওয়া যাচ্ছে এটা। এবার আমরা চলে আসি, এখানে 6টা 4 নাম্বারের প্রশ্ন, 6 4 24, আর 3টা থাকছে, 3টার মধ্যে এখানে লিখতে হবে তোমাকে একটা 8 নাম্বারে একটাই বড় প্রশ্ন থাকবে সারা এর মধ্যে, সারা প্রশ্নের 90 নাম্বারের মধ্যে তোমাকে একটা বড় প্রশ্ন অর্থাৎ 8 নাম্বারে লিখতে হবে। এই মিলে টোটাল আমাদের টোটাল কত, টোটাল সমান 90। এই 90 নাম্বারের পরীক্ষা হবে। আর 10 নাম্বার তোমাদের ওরাল বা বিভিন্ন ধরনের প্রজেক্ট যা আছে সেখানে 10 নাম্বারের মধ্যে 10 নাম্বারের আছে। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে টোটাল সিলেবাসটা তোমরা বুঝতে পারছো যে কিভাবে এখানে টোটাল সিলেবাসের মধ্যে যে বিভাজনটা করা হয়েছে, তাতে মূল হচ্ছে 2nd, 3rd, 4th, 5th চ্যাপ্টার। এই চ্যাপ্টারের বড় প্রশ্নগুলো থাকবে 4 নাম্বারে থাকবে, এখানে 4টা, এখানে 4 নাম্বারে থাকবে 4টা, টোটাল মিলে 8 নাম্বারে 3টা প্রশ্ন থাকবে, 8 3 24, কিন্তু লিখতে হবে একটা। আর এখানে 8টা থাকবে, তার মধ্যে লিখতে হবে 6টা। অর্থাৎ যেটা তোমাদের চাইছেন মানে ছোট্ট ছোট্ট করে তোমাকে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার এই 20-র মধ্যে 20 পেতে হবে, এই 16-র মধ্যে 16 পেতে হবে, এই 22-এর মধ্যে 22 পেতে হবে, অর্থাৎ 36 + 22, ঠিক আছে, 58 নাম্বার। এই 58 নাম্বার কিন্তু তোমাকে 58 পেলে তুমি কিন্তু একটা ভালো জায়গা, নির্ভরযোগ্য জায়গায় তুমি পৌঁছতে পারবে। এভাবে আমাদের এই মানে কি বলবো, ইতিহাসে ভালো নাম্বার পেতে গেলে 97 98 নাম্বার পেতে গেলে তোমাকে কিন্তু এটা প্রথম চেষ্টা করতে হবে। দ্বিতীয় নম্বর চেষ্টা কি, 4 নাম্বারের প্রশ্ন মোটামুটি ভালো লিখলে যে প্রশ্নটা চাইছে টু দি পয়েন্ট উত্তর লিখবে, 7-8টি বাক্যের মধ্যে উত্তর দিতে বলেছে, ঠিক আছে, একটু হয়তো বেশি হবে কারণ হিস্ট্রি সেম টাইপ অফ লিটারেচার, সেখানে তোমাকে একটু হয়তো বেশি হতে পারে। সুতরাং সেখানে যে 7-8টি বাক্যের মধ্যে বলেছে একটু তুমি বাড়াবে, বাড়িয়ে তুমি সেটাকে সুন্দর করে প্রাঞ্জল করে পয়েন্ট ওয়াইজ লেখার চেষ্টা করবে। লিখলে কি হবে, 4-এর 4 পাবে তুমি। এখানে একটু নান্দনিক ব্যাপার থাকে, একটা সৌন্দর্য ব্যাপার থাকে। তোমাকে কিছু কিছু ক্ষেত্রে যদি কখনো কোনো কোটেশন পাও, তখন সেই কোটেশনটা তুমি প্রয়োগ করতে পারো, তাহলে সেই কোটেশনটা প্রয়োগ করলে একটা লেখার মধ্যে একটা সৌন্দর্য বৃদ্ধির ক্ষেত্রে, একটা নোটের ক্ষেত্রে সুবিধা হয় এবং তথ্য সমৃদ্ধ হয়। তাহলে এই জায়গাটা আমরা বুঝতে পারলাম। ঠিক তেমনি 8 নাম্বারের প্রশ্ন 15-16টি বাক্যের মধ্যে উত্তর দিতে হবে, একটু বড় হবে, 16-17টি জায়গায় 20-22টি ইসের মধ্যে লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা যেন খুব লেন্দি না হয়ে যায়, বিরাট না হয়ে যায়, তো সেখানে কিন্তু তোমার নাম্বারের ক্ষেত্রে একটু সমস্যা থাকে। তুমি এখানে তো রচনা নয়, এখানে যা প্রশ্ন আসবে সেই প্রশ্নের টু দি পয়েন্ট তোমাকে উত্তর লিখতে হবে। তো সুতরাং সেই জায়গায় এখানে পাঠ প্রশ্নও থাকে। পাঠ প্রশ্নটা অনেক সময় থাকে কি 5 + 3 = 8, আর অনেক সময় শুধু 8, অর্থাৎ দুটো যখন পাঠ প্রশ্ন চেষ্টা করবে এই পাঠ প্রশ্নগুলোকে আমাকে টাচ করার। কখনো পাঠ প্রশ্ন যদি এসে যায়, কখনো একটা পাঠ প্রশ্ন এসে গেল, সেখানে পাঠ প্রশ্নটা তুমি টাচ করার চেষ্টা করবে। যেমন একটা প্রশ্ন এসেছিল, প্রাচ্য পাশ্চাত্য দ্বন্দ্ব বলিতে কি বোঝো, একটা প্রশ্ন জাস্ট আলোচনা করছি, অন্য কিছু নয়। তো পাশ্চাত্য দ্বন্দ্ব তুমি আলোচনা করলে, সেখানে 5 নাম্বার দেওয়া আছে। তুমি যদি এটা ভালো করে লিখতে পারো তাহলে তুমি সেখানে 5-এর 5 পেতে পারো। আর তার সাথে হয়তো কলকাতা বিশ্ববিদ্যালয় বা কলকাতা মেডিকেল কলেজ বা যে কোনো একটা পাশ্চাত্য শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের অবদান, ছোট্ট করে একটা 3 নাম্বারের প্রশ্ন দিয়ে দিল, তাহলে সেখানে তুমি ওখানে তার সঙ্গে যুক্ত হলো 3 নাম্বার। যদি ওই পাঠ প্রশ্ন দুটো সুন্দরভাবে তুমি লিখতে পারো তাহলে কিন্তু 8-এর 8 পেতে পারো, কোনো অসুবিধা নেই। 1 নাম্বারও এখানে কাটার জায়গা নেই। ইতিহাসেও 100 পাওয়া যায়, ইতিহাসেও 99 পাওয়া যায়। তো সুতরাং এই জায়গাটা তোমাকে চেষ্টা করতে হবে যে কিভাবে আমি আমার উত্তরটা লিখবো, এবং উত্তরটা লেখার মধ্যে বেশি কাটাকাটি করবে না। লিখতে 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 তো হঠাৎ করে কাটাকাটি করবে না। যদি কখনো কাটার দরকার, শুধু একটা লাইনের মাধ্যমে কাটার চেষ্টা করবে। সেখানে এরকম করে কাটার করার কোনো, রবীন্দ্রনাথের মতো ছবি আঁকার কোনো জায়গা নেই। হ্যাঁ, তুমি কেটে কেটে ছবি আঁকবে, সেটা রবীন্দ্রনাথ ঠাকুরের পক্ষে সম্ভব, আমাদের পক্ষে সম্ভব না। তুমি এখানে সৌন্দর্য বৃদ্ধির জন্য শুধু একটা লাইনে কাটবে। কি বলছি বুঝতে তো? তাহলে সেইভাবে আমাদের কিন্তু ইতিহাসটা এভাবে আমাদের করতে হবে। সুতরাং আজকে তাহলে প্রথম পর্যায় হলো আমাদের যে নাম্বার বিভাজন। আমি তোমাদের কিভাবে কোন চ্যাপ্টার থেকে কি পরিমাণ নাম্বার, কি নাম্বারটা আসবে সেই নাম্বারটা আমি তোমাদের বিভাজন করে জানালাম। এবারে চলে আসি এই চ্যাপ্টারের কিছু কিছু চ্যাপ্টার নিয়ে। আমি প্রথম অধ্যায় থেকে পরপর একটা গুরুত্বপূর্ণভাবে তোমাদের একটু আলোচনা করব, যে তাতে গুরুত্বপূর্ণ কি কি প্রশ্ন, গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো তোমাদের আমি আলোচনা করব। প্রথম আসি, আমি তোমাদের বলেছিলাম যে ইতিহাস হচ্ছে হিজ স্টোরি। হিজ মানে তাহার, স্টোরি মানে গল্প। এখানে মানে হিজ স্টোরি, এই গ্রিক শব্দ হিস্টোরিয়া
আর লাতিন শব্দ হিস্টোরিয়া কথার অর্থ হচ্ছে সত্যকে অনুসন্ধান করা। এই গ্রিক শব্দ যে হিস্টোরিয়া তার সব মানে কথার অর্থ হচ্ছে সত্যকে অনুসন্ধান করা। আর কি হিস্টোর, যে লাতিন শব্দ হিস্টোর কথার অর্থ হচ্ছে জ্ঞান। তার মানে কি জ্ঞানের মাধ্যমে তুমি তোমার সত্যকে অনুসন্ধান করবে, এইভাবেই হিস্ট্রির কথাটা এসছে। তাহলে এর যে মিনিং, ইতিহাস কাকে বলে যদি আমরা বলি যে ইতিহাস কাকে বলে, তখন ছোট্ট কথা একটা, মানব সভ্যতার ক্রমবিবর্তনের ধারাবাহিক বিজ্ঞানসম্মত বিশ্লেষণকে বলে ইতিহাস। মানব সভ্যতার ক্রমবিবর্তন মানে আমরা জানি যে পাথরে ঠুকে যখন মানুষ সেই আগুনের আবিষ্কার করেছিল, সেই আবিষ্কার বা চাকার আবিষ্কার করেছিল, সেই থেকে অদ্যাবধি কল্পনা চাওলার কল্পনা জগতে পৌঁছে যাওয়া থেকে শুরু করে আজকে আমাদের পারমাণবিক যুগ থেকে শুরু করে আজকে আমাদের উন্নত বিজ্ঞানের জগতে পৌঁছে যাওয়া সমস্ত কিছু কিন্তু এই ভাগ্যের চাকার ঘুরে যাওয়ার মতো ইতিহাসের চাকা ঘুরেছে, অর্থাৎ মানব সভ্যতার ক্রমবিবর্তন ঘটছে। এর ক্রমবিবর্তনের ধারাবাহিক বিজ্ঞানসম্মত প্রত্যেকটা জিনিস মনে রাখবে, একটা জিনিসের মধ্যে ধারাবাহিকতা থাকবে, দাদুর পর বাবা, বাবার পর আমরা। তাহলে এই যে ধারাবাহিকতা ক্রোনোলজিক্যাল, এই ধারাবাহিকতা থাকবে, ধারাবাহিক বিজ্ঞানসম্মত বিশ্লেষণ। প্রত্যেকটা জিনিসকে কিন্তু বিজ্ঞান দিয়ে মানে তোমাকে যাচাই করে নিতে হবে। আজকে যুগ আর সেই যুগ নয়, যুক্তির মাধ্যমে বিজ্ঞানের মাধ্যমে সব কিছুকে যাচাই করে নিতে হবে। মানে স্টোরি মানে এখানে গল্প, মানুষের গল্প দিয়ে যাব, গল্প ভূত প্রেতের গল্প নয়, এটা কিন্তু মানুষের যে চলার পথে যা গল্প, সেই গল্পটাই হচ্ছে ইতিহাসের মধ্যে। তাকে বিজ্ঞানসম্মত সুন্দরগুলো যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে ছেড়ে ফেলে যেগুলো খুব প্রয়োজন আছে ইতিহাসে চলার পথে, যেগুলো কাজ করবে আগামী দিনে, যেগুলো কাজ করবে সেগুলোকে আমাদের গ্রহণ করবে, এটা হচ্ছে ইতিহাস। ঠিক আছে, তাহলে ইতিহাসের একটা প্রশ্ন আছে এখানে, প্রথমেই একটা প্রশ্ন এসে যায়, ইতিহাস তত্ত্ব বা ইতিহাস চর্চা বলিতে কি বোঝো? ফার্স্ট চ্যাপ্টারের প্রথম অধ্যায়টা কিন্তু আমি শুরু করেছি যে প্রথম অধ্যায়ে কি কি ধরনের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, যেহেতু এখানে 4 নম্বরের প্রশ্ন আসবে না। হ্যাঁ, ইতিহাস তত্ত্ব বা প্রথমেই এসে যাবে ইতিহাসের জনক কাকে বলা হয়, তুমি হেরোডোটাস লিখবে ইতিহাসের জনক। তাহলে ইতিহাস তত্ত্ব কাকে বলে? ইতিহাস তত্ত্ব মানে এখানে ইতিহাস তত্ত্ব বলতে গেলে তোমাকে সেই একইভাবে ইতিহাস কাকে বলে সেটা বললে যে মানব সভ্যতার ক্রমবিবর্তনের ধারাবাহিক বিজ্ঞানসম্মত বিশ্লেষণকে বলা হয় ইতিহাস। এবারে ইতিহাস নিয়ে এই ইতিহাস যারা যে সকল মানুষ ইতিহাসের সত্য অনুসন্ধান করার জন্য গবেষণা এবং তাকে ব্যাখ্যা করার জন্য যারা প্রচেষ্টা চালাচ্ছেন, যারা কাজ করছেন, অনুসন্ধান করছেন, তাদেরকে বলা হচ্ছে ঐতিহাসিক। আর এই ঐতিহাসিকের যে কাজটা, এই কাজটাকেই বলা হচ্ছে ইতিহাস তত্ত্ব বা ইতিহাস চর্চা বা হিস্টোরিওগ্রাফি। ঠিক আছে, ইতিহাস তত্ত্বের মূল বিষয় এর মধ্যে কি থাকবে? হিস্টোরিওগ্রাফির বিষয়বস্তু থাকবে আর তার ব্যাখ্যা থাকবে। ব্যাখ্যা মানে লিখন পদ্ধতি, কি কি তারা কাজ করবে, একটা বিষয় নিয়ে তারা গবেষণা করবে, সেই গবেষণাটার বিষয় এবং সেটাকে ব্যাখ্যা করবে, মানে লিখে লিপিবদ্ধ করবে। তো সেটাই হচ্ছে ইতিহাসের বিষয়বস্তু। আর এই ইতিহাসের চর্চার যাকে আমরা জনক বলছি, তত্ত্বের জনক বলছি লিওপোল্ড ভল্ট র্যাঙ্কে। ইতিহাস তত্ত্বের জনক হচ্ছে লিওপোল্ড ভল্ট র্যাঙ্কে। তাহলে আমরা যে কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে ইতিহাস তত্ত্বটা যদি প্রশ্ন 2 নম্বরে এসে যায়, তুমি নিশ্চয়ই এটা লিখতে পারবে। ইতিহাস কাকে বলে লিখলে সহজ সরল নিজের ভাষায় লিখবে। এর জন্য বইয়ের খুব বেশি যে টেক্সট বইটা ভালো করে পড়বে, বইয়ের খুব বেশি যে মুখস্থবিদ্যা করতে হবে এরকম ব্যাপার নয়। ইতিহাসের আজকালের যুগের মুখস্থবিদ্যার ব্যাপারটা আসে না। সেখানে কি হচ্ছে, তুমি নিজেই বলবে যে ইতিহাস কাকে বলে। যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন বা যারা আলোচনা করছেন তাদের হচ্ছে ঐতিহাসিক বলে। এই ঐতিহাসিক যে কাজ, এদের যে কাজটা, এই গবেষণামূলক কাজটাকেই বলবো আমাদের ইতিহাস তত্ত্ব বা ইতিহাস চর্চা। তার 2টো পার্ট থাকবে, একটা বিষয়বস্তু থাকবে, সেই বিষয়বস্তুকে সে কি করছে, ব্যাখ্যা করছে বা লিখছে, এই 2টো জিনিস থাকবে। তাহলে এটাই ইতিহাস তত্ত্ব বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ইতিহাস তত্ত্ব এবারে মানুষের আমরা অনেক শিল্পীরা প্রতিমা তৈরি করেন, সরস্বতী পুজোর সময় প্রতিমা তৈরি করেন। আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা তো স্কুলের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে আমরা কি করলাম, সেই পুতুল মানে যারা ঠাকুর তৈরি করেন তাদের কাছে গেলাম, ম্যাডাম বা স্যার আমাদের এই ঠাকুরটি খুব ভালো, এটা আমাদের সরস্বতী পুজো এই ঠাকুরটা আমাদের করতে হবে। তার মানে আমরা দেখি যেটা সব থেকে বেশি সুন্দর, বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গেছে, তারা বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্ন ঠাকুরটাকে তাদের বিভিন্ন আঙ্গিকে তারা কিন্তু পছন্দ করেছে। ঠিক এখানে ইতিহাসও সেমনি, ইতিহাসের যে ব্যাখ্যা, এই যারা গবেষণা ইতিহাস তত্ত্বের যারা গবেষণা করেছেন তারা যে ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যাটাকে কিন্তু আমরা বিভিন্ন ভাগে ভাগ করছি, বিভিন্নভাবে ভাগ করে তাদেরকে ব্যাখ্যার জন্য তাদেরকে কয়েকটা ভাগে আমরা ভাগ করছি। যেমন আমরা বলছি অ্যানালস গোষ্ঠী, যেমন বলছি, আবার বলছি কেমব্রিজ ঐতিহাসিক গোষ্ঠী, আবার আমরা বলছি যে জাতীয়তাবাদী ঐতিহাসিক গোষ্ঠী, আমরা বলছি সাম্রাজ্যবাদী ঐতিহাসিক গোষ্ঠী, আমরা বলছি পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ঐতিহাসিক গোষ্ঠী, আবার আমরা বলছি মার্ক্সবাদী ঐতিহাসিক গোষ্ঠী। তাহলে এই যে একটু একটু করে বলে দিচ্ছি, এটা যারা ধরো অ্যানালস গোষ্ঠী, হ্যাঁ, ফ্রান্সের একদল ঐতিহাসিক, তারা 1928 খ্রিস্টাব্দে একটা দি অ্যানালস বলে একটা পত্রিকা প্রকাশ করেছিলেন। সেই অ্যানালস পত্রিকায়
পরের বছর ঠিক 1929 খ্রিস্টাব্দে এই পত্রিকা গোষ্ঠী যারা সদস্য মার্কলভ, লুসিয়েন, ফেভর থেকে শুরু করে লাদুরি, এরা প্রত্যেকেই একটা গোষ্ঠী তৈরি করলেন। সেই গোষ্ঠী থেকে সৃষ্টি হলো অ্যানালস গোষ্ঠী। তারা কি করছে, 1960-এর দশক থেকে এই অ্যানালস গোষ্ঠীর সদস্যরা এরা 1960-এর দশকে ইতিহাসের চিন্তাটাকে অন্যভাবে চেঞ্জ করে দিয়েছেন। কি চেঞ্জ করে দিয়েছেন? যে ইতিহাসের বিষয়বস্তু আর কেবলমাত্র রাজা রাজাদের কাহিনী হবে না, দরবারি ঐতিহাসিক হবে না, সমাজে যে বসবাসকারী মানুষ তাদের সুখ দুঃখ, আশা আকাঙ্ক্ষা, তাদের ভাবাবেগ, তাদের ধর্মীয় রীতিনীতি, তাদের সাংস্কৃতিক বিভিন্ন দিক, এইগুলোকে তুলে ধরার চেষ্টা করতে হবে। তার মানে তাদের চিন্তার জগৎটা এলো কোথা থেকে? সেই চিন্তার জগৎটা এসে গেছে, সেই আমরা যদি অন্যভাবে পড়ি যে সেই যে দধিচির হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, মানে বাবুরা এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে। যে দধিচি মানে যারা কষ্ট করে এই মানে রেল লাইনটা তৈরি করলেন, রেলটা তৈরি করলেন, তারা কিন্তু রেলের স্থান পায়নি, তাহলে তাদের ইতিহাসে স্থান দিতে হবে। যারা বাবুরা যারা চললো কেবলমাত্র তাদের কথাটাই ইতিহাসে, যে লর্ড ডালহৌসি 853 খ্রিস্টাব্দে আজকের দিনে, এই যে আমি যখন পড়াচ্ছি তোমাদের, আজকের দিনে 16 এপ্রিল বোম্বে থেকে থানে পর্যন্ত 1400 মাইল তিনি কি করলেন, রেলপথ প্রবর্তন করলেন। তাহলে সেই যে ব্যাপারটা ডালহৌসির কথাটাও এসছে, কিন্তু যে দধিচির হাড় দিয়ে ওই বাষ্প সকট চলছে, যারা কষ্ট করে এই রেলপথটা নির্মাণ করছে, তাদের কথা তো ইতিহাসের মধ্যে স্থান পায়নি। তাহলে তাদের ইতিহাসটা তুলে ধরাই হচ্ছে এই ইতিহাস চর্চার বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে অ্যানাল গোষ্ঠী। ঠিক আছে, ঠিক এমনিভাবে আরেকটা মানে সৃষ্টি হলো, এখানে আরেকটা গোষ্ঠীর ঐতিহাসিক সৃষ্টি হলো, যে যেটার নাম হচ্ছে কেমব্রিজ ঐতিহাসিক গোষ্ঠী। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে সেখানে যে ঐতিহাসিক গোষ্ঠী সৃষ্টি হলো, তাদের কেমব্রিজ ঐতিহাসিক গোষ্ঠী বলা হচ্ছে। অনিল সিল আমাদের কেমব্রিজ ঐতিহাসিক গোষ্ঠীর একজন সদস্য। তাহলে ঐতিহাসিক তারা, তাদের বক্তব্যটা কি, তারা সাম্রাজ্যবাদী ঐতিহাসিকের মতো তাদের চিন্তাভাবনা। সাম্রাজ্যবাদী ঐতিহাসিক কি, প্রত্যেকটা জিনিসকে নেগেটিভভাবে দেখা, তির্যক দৃষ্টিকে দেখা, যে কোনো আন্দোলনকে তাকে হচ্ছে সাম্রাজ্যবাদী দিক দিয়ে যে তারা খারাপ, যারা আন্দোলন করছে তারা সবসময় খারাপ, আর আমরা যারা শাসক আমরা সবসময় ভালো। শাসকের ভালোটা তারা দেখছে, যারা কষ্ট করছে, যারা অত্যাচারিত হয়েছে, তারা যে নিউটনের তৃতীয় সূত্রটা প্রয়োগ করছে, তারা কিন্তু খারাপ। কোনো নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ করা চলবে না, অর্থাৎ আন্দোলন করা চলবে না। এই গোষ্ঠীর মতো এই কেমব্রিজ ঐতিহাসিক গোষ্ঠী, অর্থাৎ আমি সাম্রাজ্যবাদী ঐতিহাসিক গোষ্ঠীও একই রকমের কথা বললাম, তাদেরও চিন্তাভাবনা কিন্তু এই একই রকমের। তার সাথে সাথে চলে আসছি আমরা আরেক দল ঐতিহাসিক গোষ্ঠী, মার্ক্সীয় ঐতিহাসিক গোষ্ঠী। তাদের চিন্তাভাবনা কি, যে আমাদের যে মানে সমাজতন্ত্রের, বিজ্ঞানসম্মত সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস, তার দ্বন্দ্বমূলক বস্তুবাদের মধ্যে তিনি কি বলেছেন, যে সেখানে শাসক এবং শাসিতের মধ্যে একটা সবসময় দ্বন্দ্ব থাকবে। শিল্প বিপ্লব প্রসূত মালিক এবং শ্রমিকের মধ্যে যেমন দ্বন্দ্ব থাকবে, সেই মালিক শ্রমিকের দ্বন্দ্বের মতো শাসক শাসিতের মধ্যে যে দ্বন্দ্বের মধ্যে দিয়ে তারা সবসময় ব্যাখ্যা করার চেষ্টা করছেন। ডিডি কোসাম্বি থেকে শুরু করে রজনীকান্ত দত্ত, এরা এই গোষ্ঠীর ঐতিহাসিক। আবার একটা গোষ্ঠীর ঐতিহাসিক আমরা দেখছি কি, পাস্ট অ্যান্ড প্রেজেন্টস। এদের কিন্তু অদ্ভুত ধরনের এই ইতিহাসকে চর্চা করছেন। এরা কৃষ্ণাঙ্গদের, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের এমসিকিউ প্রশ্ন আসতে পারে, যে কৃষ্ণাঙ্গদের ইতিহাস নিয়ে চর্চা করেছেন, কৃষ্ণাঙ্গদের দৃষ্টিভঙ্গিতে ইতিহাস চর্চা করেছেন কোন গোষ্ঠীর ঐতিহাসিক? সেখানে প্রশ্ন উত্তর আসবে কিন্তু পাস্ট অ্যান্ড প্রেজেন্টস। এরাও কিন্তু লন্ডনের একটা পত্রিকা পাস্ট অ্যান্ড প্রেজেন্টস বলে একটা পত্রিকা, সেই পত্রিকা গোষ্ঠী যারা ঐতিহাসিক তাদেরকে পাস্ট অ্যান্ড প্রেজেন্টস ঐতিহাসিক গোষ্ঠী বলা হচ্ছে। তাহলে এইভাবে ইতিহাসের ধারণাটাকে ধীরে 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 তার বিভিন্নভাবে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করেছেন। আবার লাস্টে আমরা আসছি জাতীয়তা, যদুনাথ সরকার থেকে শুরু করে এরা জাতীয়তাবাদী ঐতিহাসিক। ডক্টর অমলেশ ত্রিপাঠী আমাদের এই তমলুকেই বাড়ি। হ্যাঁ, এদের চিন্তার জগৎ, এদের চিন্তার জগৎটা একটু অন্য ধরনের। এই ঐতিহাসিকরা মনে করছেন যা কিছু যে যে আমাদের যারা জাতীয় আন্দোলনের মাধ্যমে যে আন্দোলন হয়েছে, আন্দোলনগুলোর সুফল, তার ভালো দিকগুলো তারা দেখার চেষ্টা করেছেন। যেমন সাম্রাজ্যবাদী গোষ্ঠী তার খারাপ দিকগুলো দেখার চেষ্টা করেছেন, এরা কিন্তু প্রত্যেকটা বিপ্লবের ক্ষেত্রে, প্রত্যেকটা আন্দোলনের ক্ষেত্রে, প্রত্যেকটা বিদ্রোহের ক্ষেত্রে একটা ভালো দিক তুলে ধরার চেষ্টা করেছেন। এই হচ্ছে আমাদের জাতীয়বাদী ঐতিহাসিক গোষ্ঠী। সবসময় পজিটিভ দিকটা এরা তুলে ধরার চেষ্টা করেছেন, যে তখন অস্ত্রহীন মানুষগুলো কিভাবে আধুনিক অস্ত্রে সুসজ্জিত মানুষের মানে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলন করলো, সেই মানুষগুলোর ইতিহাস ধারা তুলে ধরেছেন তারা। তাহলে এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে ইতিহাসের নতুন আঙ্গিকে ধীরে ধীরে ইতিহাসকে চর্চা হচ্ছে। এই টোটাল যে ব্যবস্থাটা, এটা হচ্ছে ইতিহাসের বিভিন্নভাবে, বিভিন্ন ঐতিহাসিক ইতিহাসকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। এবারে চলে আসি আমাদের পাঠ্যসূচির মধ্যে আছে সোশ্যাল হিস্ট্রি, সামাজিক ইতিহাস চর্চা। কবে থেকে শুরু হয়েছে বা সামাজিক ইতিহাস চর্চা কাকে বলে, কিভাবে সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়েছে সেটা আমাদের জানতে হবে। কারা কারা সামাজিক ইতিহাস চর্চার মধ্যে বা পরবর্তীকালে নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে কারা কারা যুক্ত হলো, এটা আমাদের গুরুত্বপূর্ণ একটা মানে প্রশ্ন এসেছিল 2017 সালে। সামাজিক নতুন সামাজিক ইতিহাস চর্চা বা সামাজিক ইতিহাস কাকে বলে, 2017 সালে প্রশ্নটা এসেছে। তাহলে সামাজিক ইতিহাস কাকে বলে?
এক কথায় আমরা বলবো, আমি তোমাদের বলেছিলাম যে 1960-এর দশকে কারা মানে আমাদের যাকে বলে অ্যানালস পত্রিকা গোষ্ঠী তারা চেষ্টা করেছে। তাহলে এই অ্যানালস পত্রিকা গোষ্ঠী চেষ্টা করেছে, ওটা ছেড়ে দাও। 1960-এর দশকে যখন সূচনা হয়েছে, 1960-70-এর দশক থেকে দরবারি ইতিহাস চর্চার পরে, দরবারি ইতিহাস মানে রাজা রাজাদের কাহিনী, ভূপেন হাজারিকা সেই দোলা, রাজারা মহারাজাদের দোলা। তাহলে ওই রাজারা মহারাজাদের মানে দোলাকে বাদ দিয়ে, অর্থাৎ রাজা মহারাজাদের কাহিনীগুলোকে বাদ দিয়ে, হ্যাঁ, আমরা যদি সেই মানে যে ইতিহাস চর্চার মধ্যে যখন সাধারণ মানুষের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা, তাদের অনুভূতি, তাদের ভাবাবেগ, তাদের ধর্মীয় রীতিনীতি, এই সব কিছু নিয়ে যারা চর্চা করেছেন তাকেই বলেছে নতুন সামাজিক ইতিহাস চর্চা বা সামাজিক ইতিহাস কোড। হ্যারল্ড পোরকিন থেকে শুরু করে, হবসবম থেকে শুরু করে, হ্যাঁ, আমাদের পরবর্তীকালে আমরা দেখেছি রঞ্জিত গুহ থেকে শুরু, পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে, মার্ক ব্লক, লুসিয়েন ফেভর, এরা প্রত্যেকেই কিন্তু এই নতুন সামাজিক ইতিহাস চর্চার অনন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আজকের ইতিহাস আরও বেশি সহজ সরল হয়ে গেছে। আজকের ইতিহাস অনেক বেশি আরও সরলীকরণ হচ্ছে। একবারে নিম্নবর্গের মানুষের ইতিহাস চর্চা শুরু হয়েছে আমাদের দেশে 1990 সালের 90 দশকের পর থেকে। আমরা দেখেছি একটা যে বিশেষ করে ভারতবর্ষে আমাদের সাবল স্টাডিজ, যে রঞ্জিত গুহ তিনি চেষ্টা করেছেন। কিভাবে চেষ্টা করেছেন? একবারে অন্তজ, একবারে নিম্ন অবহেলিত মানুষ, যে অবহেলিত মানুষগুলো তাদের তো কিছু আবেগ থাকতে পারে। যে মানুষটা ভিক্ষা চাইছে তারও কিছু আবেগ থাকতে পারে, তারও ভাবাবেগ থাকতে পারে, তারও মনের মধ্যে কোনো মানে ধর্মীয় রীতিনীতি থাকতে পারে, তারও সংস্কৃতি থাকতে পারে। হ্যাঁ, এক একটা গোষ্ঠী, এই যারা পটপটুয়া, তারা কিন্তু শিক্ষা দীক্ষায় নিরক্ষর, মানে একবার পড়াশোনা তেমন নেই, কিন্তু তারা আপন মনে কিভাবে ছন্দে ছন্দে বিভিন্ন ধরনের, তারাও কিন্তু কবিতা ছন্দ লিখতে পারে, তারা পটে ছবি আঁকতে পারে, তুলি দিতে পারে, অথচ প্রথাগত যে আমাদের মতো শিক্ষা দীক্ষায় বিশাল কিছু সেরকমও নয়। তাহলে এই যে ব্যাপারগুলো, তাহলে সেই মানুষ যে মানুষগুলো, তাদেরকে তুলে ধরা, তাদের ইতিহাসটাকে তুলে ধরাই হচ্ছে নিম্নবর্গের ইতিহাস। সেই সাবঅল্টার স্টাডিজ রঞ্জিত গুহ আমাদের ভারতবর্ষ এশিয়ার মধ্যে প্রথম শুরু করেছিলেন রঞ্জিত গুহ। তার সেখান থেকে আমাদের ধীরে ধীরে পার্থ চ্যাটার্জি এরা পরপর চেষ্টা করেছেন। তাহলে এটা হচ্ছে নিম্নবর্গের ইতিহাস চর্চার ক্ষেত্রে আমরা আসছি। এটাও ইম্পর্টেন্ট, একটা ইতিহাস চর্চার ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবারে চলে আসি আমরা এই সামাজিক ইতিহাস চর্চার উদ্দেশ্যটা কি, কেনই বা, এটা একটা প্রশ্ন আসতে পারে, কেনই বা সামাজিক ইতিহাস চর্চা শুরু করব, আমাদের সামাজিক ইতিহাস চর্চাটা কেন শুরু হয়েছিল, একটা প্রশ্ন আসতে পারে। নতুন সামাজিক ইতিহাস চর্চার উদ্দেশ্য কি ছিল, এই প্রশ্নটা তো আসতে পারে। আমরা সামাজিক ইতিহাস চর্চা কাকে বলে, সামাজিক ইতিহাস কাকে বলে, সেটা যেমন আমাদের 2017 সালে প্রশ্ন এসছে, যদি প্রশ্ন এসে যায় উদ্দেশ্যটা কি ছিল, সামাজিক ইতিহাস চর্চার উদ্দেশ্য ছিল টোটাল সমগ্র সমাজকে তুলে ধরা। সমস্ত সমাজ, কোনো উচ্চ নিচ ভেদাভেদ করে সমস্ত শ্রেণীর মানুষকে তুলে ধরাই হচ্ছে সামাজিক ইতিহাস চর্চার উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য কি, সামাজিক ইতিহাস চর্চার মাধ্যমে মানে দরবারি ইতিহাস চর্চার পরিবর্তে হিস্ট্রি ফ্রম বিলো, মানে নিম্নবর্গ থেকে ইতিহাস চর্চার, অর্থাৎ নিম্নবর্গের ইতিহাস থেকে উচ্চবর্গের ইতিহাসের দিকে আমাদের আলোচনা করতে হবে। অর্থাৎ বটম আপ পদ্ধতি থেকে টপ বটম পদ্ধতির দিকে আমরা এগিয়ে যাব। মানে আমাদের নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে, এতদিন পর্যন্ত কেবলমাত্র উচ্চ স্তরের মধ্যে সীমাবদ্ধ ছিল। আজকের ইতিহাস চর্চার ধারা কিন্তু নিম্ন স্তর থেকে উচ্চ স্তর, অর্থাৎ বটম আপ থেকে টপ বটমের দিকে আমরা এগিয়ে যাবে। এই হচ্ছে ইতিহাস চর্চার মূল ধারা। ঠিক আছে, তাহলে এইটা আমরা সামাজিক ইতিহাস চর্চার ক্ষেত্রে, যেহেতু 2 নম্বরে প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, বা এখানে শর্ট প্রশ্নও এসে যেতে পারে, নতুন সামাজিক ইতিহাস চর্চার একজন ঐতিহাসিকের নাম বলো, একজন ঐতিহাসিকের নাম দিয়ে সেখানে বলছে তিনি কোন গোষ্ঠীর ঐতিহাসিক। ঠিক আছে, এরকমভাবে দিয়ে দিতে পারে। মার্ক ব্লক কোন গোষ্ঠীর ঐতিহাসিক, তোমাকে লিখতে হবে অ্যানালস স্কুল গোষ্ঠীর ঐতিহাসিক। ঠিক আছে, এইভাবে শর্ট প্রশ্ন আসতে পারে। এখানে মনে রাখতে হবে 30% যেহেতু আমাদের সিলেবাসটাকে ছোট করে দেওয়া হয়েছে, সেখানে প্রশ্ন হয়তো একটু আধটু, বিশেষ করে এমসিকিউ এসএকিউ প্রশ্ন, যেহেতু এগুলোতেই তো তোমাদের নাম্বার টোটাল করার জায়গা, তা সেই জায়গাটাকে একটু আধটু ওরা যিনি প্রশ্ন করবেন তিনি চিন্তা ভাবনা করতে পারেন। এবারে চলে আসি আমাদের এই যে সামাজিক ইতিহাস চর্চার মধ্যে আমি এখনই বলে দিলাম যে কথাগুলো, যে সামাজিক ইতিহাস চর্চার অন্যতম দিক হচ্ছে কি, মানুষের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের খেলাধুলো, তাদের যে নিত্য নৈমিত্তিক যা কিছু সব কিছু হচ্ছে তার মধ্যে যখন পড়ছে, সেটার মধ্যে একটা জিনিস নিয়ে আমরা করব, খেলাধুলো। খেলাধুলো কি, খেলাধুলো ইতিহাস চর্চার মাধ্যমে এখানে কিছু গুরুত্বপূর্ণ দিক আছে। তোমাদের এটা থেকে প্রশ্ন আসতে পারে, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর প্রাচীনতম খেলা কোনটা, তখন তার উত্তর হবে পৃথিবীর প্রাচীনতম খেলা হচ্ছে মানাকালা। পৃথিবীর প্রাচীনতম খেলা হচ্ছে
মানাকালা। ঠিক আছে, এরপর ধীরে 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 আমরা সভ্যতার বিবর্তনের মাধ্যমে আমরা দেখেছি আমাদের সেই ছোটোবেলাকার ডাঙ্গুলি খেলা, আমরা কানামাচি খেলা, গজি খেলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেলা, যে ছোটোবেলাকার যেগুলো মানে একটা নির্দিষ্ট অঞ্চলভেদে যেসব খেলাধুলো আছে সেগুলোর খেলা রয়েছে। আবার এই খেলাধুলোর মানে আমরা আধুনিক সভ্যতার ঔপনিবেশিক দিক থেকে ধীরে ধীরে খেলার পরিবর্তন হয়েছে, তাদের সেই খেলাগুলো আমাদের দেশে দেশের বিভিন্ন প্রান্তে আমাদের ছড়িয়ে পড়ছে। তাহলে আমরা দেখেছি প্রাচীনকালে গ্রিস দেশের কথা আমাদের জানা আছে। 776 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসে প্রথম অলিম্পিক খেলা সূচনা হয়। এথেন্স নগরীর দ্বারা মানে কি বলবো, তাদের ছেলেরা তারা কি করতো, তারা এই অলিভ অয়েল বিক্রি করার জন্য দেশ বিদেশে ছড়িয়ে পড়তো। 4 বছর অন্তর তারা ফিরে আসতো। সেই ফিরে যখন আসতো, ফিরে এসে তারা যে অর্থ উপার্জন করতো, যে অর্থ নিয়ে তারা বিভিন্ন খেলায় মত্ত হয়ে যেত। সেই থেকে অলিম্পিক খেলা শুরু হয়েছে। এবং তোমরা জানবে যে এখনও পর্যন্ত যে অলিম্পিক খেলা হয়, সেই খেলার সময় তাদের যে একটা ফার্স্ট সেকেন্ড থার্ড, যে তাদের পুরস্কার হিসাবে প্রথমে কিন্তু অলিভ অয়েলের পাতাটা তো গলায় পরিয়ে দেওয়া হয়, তারপরে মেডেল দেওয়া হয়। তাহলে এটা একটা ব্যাপার আছে, বৈশিষ্ট্যটা কিন্তু সেই অলিম্পিক খেলা থেকে তুলে আনা হচ্ছে। তাহলে আজকের যুগে খেলা, বিভিন্ন ধরনের খেলা, আমাদের ফুটবল, যেমন ইংরেজদের খেলা ফুটবল, ইংরেজরা ভারতবর্ষে প্রথম নিয়ে এসছে। 854 খ্রিস্টাব্দে ইংরেজ সেনার যে মানে যারা সেনাপতি আর কি, বা যারা সৈন্যবাহিনী, তারা আমাদের ধর্মতলায় তারা প্রথম এই 854 খ্রিস্টাব্দে প্রথম কিন্তু ফুটবলের সূচনা করেছিল। এবং তারপর আমরা ধীরে ধীরে এটার একটা পরিবর্তন দেখতে পাই, যে খেলাধুলো কি হচ্ছে আমাদের ভারতবর্ষে। তাহলে খেলার মানে ফুটবল খেলার জনককে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, আবার 1 নম্বরের প্রশ্ন আসতে পারে, ভারতের ফুটবলের জনককে। এই গত বছর তার 150 বছর জন্মের পূর্তি পালন হয়ে গেছে। সেই নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী বা নগেন্দ্রনাথ সর্বাধিকারী খুব ছোট্ট অবশ্যই হেয়ার স্কুলের এই ছাত্র যখন তার মায়ের সঙ্গে খেলার মানে এই ঘোড়ার গাড়িতে করে বাড়ি যাচ্ছিল, তখন বিকালবেলা সে তখন দেখলো যে কয়েকজন সৈনিক তারা কিন্তু একটা গোলকের মতো কি নিয়ে যেন পায়ে নাড়াচাড়া করছে। তখন সে তার মার কাছে আবদার করলো যে মা, আমি কিন্তু এই কি জিনিসটা দেখবো একটু, বলে ঘোড়ার গাড়ি থেকে নেমে তারা দাঁড়ালো। হঠাৎ করে বাইরে কিন্তু বলটা চলে আসায় তিনি প্রথম ফুটবলে পা রেখেছিলেন এবং শট মেরেছিলেন 877 খ্রিস্টাব্দে। সেই প্রথম কিন্তু ভারতবর্ষের ইতিহাসে ফুটবলে কিন্তু পা রাখা হলো কোনো ভারতীয়দের মধ্যে, এবং তিনি হলেন ভারতের ফুটবলের জনক। এবং তারপর তো নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী মোহনবাগান ক্লাবে খেলেছেন। এভাবে বিভিন্নভাবে খেলা কিন্তু মানে ফুটবল খেলাটা আমাদের দেশে ধীরে 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 আজকে জনপ্রিয় হয়ে উঠেছে ফুটবল খেলা। তা সেই খেলার কি কি গুরুত্বপূর্ণ, কি খেলার গুরুত্বটা কোথায়? খেলার কথা ভাবলে তো, ফুটবলের কথা ভাবলে আমাদের অবাক হতে হয়। বিভিন্ন ক্ষেত্রে আমরা যেমন যন্ত্রণার কথা আছে, তেমনি ফুটবলের ক্ষেত্রে জাতীয়তা বৃদ্ধির কথা সাহায্যে ফুটবল কেবলমাত্র যে আমাদের বিনোদনের মাধ্যম, শরীর চর্চা হবে শুধু এটাই নয়, তার সাথে সাথে অনেক কিছু এর উপর নির্ভর করে আছে। আমরা দেখেছি জাতীয়তাবাদ বৃদ্ধির ক্ষেত্রে ফুটবল আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কিভাবে? 1911 সালে 26শে জুলাই, নিশ্চয় সবাই জানা আছে, ওই দিনটা মোহনবাগান ক্লাব, যে ক্লাবটার প্রতিষ্ঠা হয়েছিল 1889 খ্রিস্টাব্দে, সেই মোহনবাগান ক্লাব তারা কিন্তু ওই দিনটা লন্ডনের ইস্ট ইয়র্ক ক্লাবকে 2-1 গোলে হারিয়ে দিয়েছিলেন। ক্যাপ্টেন ছিলেন শিবদাস ভাদুড়ী। একবারে খালি পায়ে খেলছে সবাই, একমাত্র খেলোয়াড় সুধীর চক্রবর্তী, যার পায়ে বুট ছিল, আর সবাই কিন্তু কেউ মানেই করেনি। একটা শিবদাস ভাদুড়ী প্রথম গোল করে, এবং তারপরে ইংরেজরা দ্বিতীয় গোল করে, এবং খেলা শেষ হওয়ার 2 মিনিট আগে শিবদাস ভাদুড়ীর পাশে অভিলাষ ঘোষ, তিনি কিন্তু দ্বিতীয় গোলটা করেছিলেন, অভিলাষ ঘোষ। তাহলে দুজন গোলদাতা হচ্ছে শিবদাস ভাদুড়ী এবং অভিলাষ ঘোষ। এই দুজন কিন্তু খেলার ক্ষেত্রে মানে তখন একটা চমকে গিয়েছিল, সারা কলকাতা শহর এমন উন্মত্ত হয়ে গেছিল, মানুষ সারা প্রতিটি পরিবারে পৌঁছে গেছে, আনন্দ সারা যেন ওই ক্লাবের সদস্যদের নিয়ে সারা পাড়ায় পাড়ায় ঘোরা হয়েছে। এই উত্তেজনা এমন, রামচন্দ্র গুহ বলছেন যে এই খেলার মাধ্যমে আমরা দেখেছি যে ভারতবর্ষে শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার তাদের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করতে বাধ্য হয়েছিল 1911 খ্রিস্টাব্দে। তাহলে এটাও আমরা দেখতে পেয়েছি। তো এটা একটা ঘটনা, যদিও তখন বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন চলছে 1905 সাল থেকে। তাহলে সেই স্বদেশী আন্দোলন বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের জোয়ার, তার সাথে সাথে 1911 সালের এই খেলা, এটা জাতীয়তার স্পর্ধিত প্রকাশ দেখা দিচ্ছে এর মধ্যে, আমরা এটা দেখতে পাচ্ছি। ঠিক তেমনি খেলাধুলোর মাধ্যমে দেখো আমাদের যন্ত্রণাটা কোথায়। 1950 সালে যখন আমরা বিশ্বকাপ ফুটবলে চান্স পেয়েছিলাম, তখন কিন্তু আমাদের দেশের তখন তৎকালীন যারা দায়িত্বপ্রাপ্ত ফুটবলের যারা দায়িত্বে ছিলেন, তারা কিন্তু বলেছিলেন যে আমাদের খেলোয়াড়রা খালি পায়ে খেলবে। সুযোগ পেয়েও কিন্তু খালি পায়ে খেলার জন্য তারা খেলার সুযোগটা পেল না।
আমরা খেলারই পেয়েছিলাম, কিন্তু আমরা খেলতে পারলাম না, খালি পায়ে ছিল, আমাদের ফুটবলাররা বুট পরে খেলতে পারতো না। তাহলে এটাও আমাদের কাছে একটা যন্ত্রণার ব্যাপার। আবার খেলাধুলো কিন্তু মানে কি বলবো, এভাবে আমরা ফুটবলের কথাটা জানতে পারছি। তাহলে এইভাবে মানে ফুটবলের ক্ষেত্রে যেমন রাগবি খেলা আছে, ডিম্বাকৃতি ফুটবলকে বলা হচ্ছে রাগবি খেলা, আমরা দেখতে পাচ্ছি। আবার ক্রিকেট খেলা 1709 খ্রিস্টাব্দে লন্ডনের ডার্টফোর্ড শায়ার বলে একটা জায়গা, সেখানে কিন্তু প্রথম ক্রিকেটের জন্ম 1709 খ্রিস্টাব্দে। তারপর ধীরে ধীরে ক্রিকেট খেলার জনপ্রিয় এবং ভারতবর্ষে ক্রিকেট খেলা চলে আসে 1792 খ্রিস্টাব্দে ভারতবর্ষে কলকাতায় প্রতিষ্ঠিত ক্যালকাটা ক্রিকেট ক্লাব। তাহলে এই ক্রিকেট ক্লাবের ক্ষেত্রেও কিন্তু এখানেও কিন্তু আমি নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীকে গুরুত্বপূর্ণ বলবো, কারণ তিনি ভারতের প্রথম ওভারহেড বোলার। তাহলে ক্রিকেটেও গুরুত্বপূর্ণ। আজকে ক্রিকেট শুধু মানে কি বলবো জনপ্রিয়তার নিরিখে নয়, সারা ভারতবর্ষের মানে ভারতবর্ষের সবথেকে গুরুত্বপূর্ণ খেলা হচ্ছে ক্রিকেট। এবং এর মাধ্যমে শুধু আমাদের যে বাণিজ্যিক একটা ব্যাপার তা নয়, বিভিন্ন দেশের মধ্যে আমাদের মধ্যে সম্প্রীতি বাতাবরণ হচ্ছে। খেলা আমাদের কাছে একটা ক্রিকেট খেলা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই মুহূর্তে। আইপিএল থেকে শুরু করে তোমরা সবাই তো ক্রিকেট খেলা আছে বললেই সঙ্গে সঙ্গে টিভিটা খুলে বসো। তাহলে এভাবে আমাদের দেশে খেলা ক্রিকেটে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করছে। আমাদের দেশের কপিল দেব নিখাঞ্জ 1983 খ্রিস্টাব্দে ক্রিকেটে বিশ্বকাপ জয় করেছিলেন, সেটাও নিজে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জয়, আবার আইপিএল জয়। তাহলে এগুলো আমরা গুরুত্বপূর্ণ কতগুলো বিষয়। আমাদের কাছে ক্রিকেট আজকে একটা জনপ্রিয় শুধু খেলা নয়, আমাদের অর্থনৈতিক মেরুদণ্ডও হয়ে দাঁড়িয়েছে এবং তার সাথে সাথে একটা বিনোদনের বিরাট মাধ্যম, সম্প্রীতির মাধ্যম হয়ে দাঁড়িয়েছে ক্রিকেট। তারপরে চলেছে হকি। হকি খুবই গুরুত্বপূর্ণ। এখানেও হকিরও প্রবর্তক হচ্ছে ইংরেজরা। আমাদের দেশে হকির জন্য প্রতিষ্ঠিত রেঞ্জার্স ক্লাব। প্রশ্ন আসবে রেঞ্জার্স ক্লাব কোন খেলার সঙ্গে যুক্ত? তখন তোমাদের উত্তর আসবে যে হকি খেলার সঙ্গে যুক্ত একটা স্টিক, হকি স্টিকের মাধ্যমে। হকিতে দেখো ইংরেজদের খেলা, ইংরেজ থেকে ভারতবর্ষে এসছে, কিন্তু আমরা কিন্তু 8 বার হকিতে আমরা কিন্তু স্বর্ণপদক পেয়েছি। এবং সব থেকে গুরুত্বপূর্ণ 1936 খ্রিস্টাব্দে বার্লিন অলিম্পিক যখন হয়েছিল, তখন যে হিটলার, তিনি যে জাতিগত অভিমান যে আমরাই একমাত্র শ্বেতাঙ্গ পৃথিবীর মধ্যে, সেই হিটলারের জাতিগত অভিমানকে ধ্বংস করেছিলেন, চূর্ণ করেছিলেন। তার হাত থেকেই মেডেল নিয়ে আমাদের হকির জাদুকর কে ছিলেন? ধ্যানচাঁদ। তিনি কিন্তু হিটলারের কাছ থেকে তিনি স্বর্ণপদক পেয়েছিলেন। এবং আরও একজন দৌড়বিদ, কৃষ্ণাঙ্গ দৌড়বিদ জেসি ওয়েন্স, তিনিও কিন্তু ওই হিটলারের জাতিগত অভিমানে ধ্বংস করেছিলেন, তিনি কিন্তু সেখানে দৌড়ে স্বর্ণপদক লাভ করেছিলেন। তাহলে এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি তাহলে এই বিভিন্ন খেলা আজকে আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তাহলে এই কারণেই খেলার ইতিহাস চর্চা এত গুরুত্বপূর্ণ। ইতিহাস চর্চাটা খেলাটা আমরা কেন ইতিহাস চর্চা করব? আমাদের যে জীবনের সামাজিক ইতিহাস চর্চার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে খেলা। খেলাটা আমরা কেন করব? খেলাটা আমরা কেন করব? হ্যাঁ, তা সুতরাং সেই জায়গায় কতগুলো বই গ্রন্থ লিখেছে। বরিয়া মজুমদার 22 ইয়ার্স ফ্রম ফ্রিডম। আমরা কৌশিক বন্দ্যোপাধ্যায়ের খেলা যখন ইতিহাস, সব থেকে নবীন খেলার ঐতিহাসিক কৌশিক বন্দ্যোপাধ্যায়। বরিয়া মজুমদার তিনিও তো লিখেছেন। গৌতম ভট্টাচার্য বাপি বাড়ি যা, রূপক সাহা একাদশের সূর্যোদয়। তাহলে এইসব বই আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে গেছে। যেমন মিল্খা সিং দৌড়বিদ, দৌড়ের ক্ষেত্রে ভারতবর্ষের গুরুত্বপূর্ণ সব থেকে গুরুত্বপূর্ণ দৌড়বিদ হচ্ছে মিল্খা সিং, তাকে উড়ন্ত শিখ বলা হয়। তাহলে এগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তাহলে সুতরাং খেলা যদি এটা যেমন শর্ট প্রশ্নগুলো আলোচনা করলাম, তার সাথে সাথে যদি প্রশ্ন আসে খেলাধুলার ইতিহাস চর্চার গুরুত্ব কী, তখন তুমি লিখবে কি? তখন তোমাকে লিখতে হবে কেবলমাত্র বিনোদনের মাধ্যম নয়, খেলা ইতিহাস চর্চার মাধ্যমে প্রাচীনকাল থেকে অদ্যাবধি যে খেলার যে বিবর্তন হয়েছে, সেই লোক খেলাগুলোর থেকে যে বিবর্তন হয়েছে তার ইতিহাস কথা জানা যায়। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দিক হচ্ছে শরীরচর্চা, চরিত্র গঠন, মূল্যবোধ, শৃঙ্খলাবোধ খেলাধুলার মাধ্যমে হচ্ছে। খেলাধুলার মাধ্যমে জাতির আত্মপরিচয় ঘটছে, একটা জাতির আত্মপরিচয় ঘটছে, তার জাতীয়তাবোধের বর্ধিত প্রকাশ ঘটছে খেলাধুলার মাধ্যমে। এটা গেল, আমি তোমাদের অলরেডি বলেছি 1911 সালের ঘটনা, মোহনবাগান ক্লাবের ঘটনা। আবার যে খেলাধুলার মাধ্যমে কি ঘটছে, খেলাধুলার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে একটা মানে জাতিগত লিঙ্গগত বৈষম্য যে দূর হচ্ছে, সেখানে বর্ণগত বৈষম্য দূর হচ্ছে। সেটাও আমি বললাম 1936 খ্রিস্টাব্দে বার্লিন অলিম্পিকের ঘটনা, আমি সেটা তোমাদের বলেছি। আর খেলাধুলোর যে সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি করা, আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বিভিন্ন দেশের মধ্যে যে সুসম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে খেলাধুলা একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ এখন দাঁড়িয়েছে যে খেলাধুলোর সাংবাদিকতা। তোমরা নিশ্চয় টিভিতে দেখেছো যে সংবাদ মাধ্যম কিভাবে খেলার জগতের উপর আজকে বিরাট একটা নির্ভরশীল হয়ে পড়ছে। সাংবাদিকতার বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে খেলাধুলার মাধ্যমে। তাহলে এটা গেল, ঠিক আছে, থ্যাঙ্কস, ভালো থাকবে।